ভিডিও শুরুতেই বলছি বৃষ্টির জন্য আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভকামনা। বৃষ্টি সুস্থ হয়ে যাক, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বৃষ্টি। অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রইল এবং তোমরাও বৃষ্টিকে আশীর্বাদ করবে। আমি জানি খুব শিগগিরই বৃষ্টি সুস্থ হয়ে উঠবে, সুস্থ ওকে হতে হবেই এবং ও সুস্থ হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। চলো, তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে এসেছো। শেষ ভিডিও বলেও আমি আবার এলাম এবং এখন থেকে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে বৃষ্টিকে নিয়ে। ইয়েস, ঠিক শুনেছ, শেষ ভিডিও বলেও আমি আবার এলাম, ব্যাক টু ব্যাক ভিডিও আসবে বৃষ্টিকে নিয়ে। অনেক তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো, অনেক রহস্যের জট আজকে উন্মোচন করব। তোমরা কতটা আমার সঙ্গে সহমত, শুধু সহমত নয়, আমি যে কথাগুলো তোমাদেরকে এখন জানাবো, যে তথ্যগুলো, আমি বিশ্বাস করি যে আমার যদি 100% ভিউয়ার্সরা যারা থাকবে তাদের মধ্যে 75%-এর ওপরে ভিউয়ার্সরা এগ্রি করতে বাধ্য, এগ্রি করবেই। আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে আজকে বলবো, অনেকগুলো নোট, অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে বলবো, তোমরা শুধু নোট ডাউন করবে। অনেকেই ভিডিও করছে, তোমরা অলরেডি দেখে এসেছো। আমি কালকে ভিডিও করেছিলাম। আমি জানো তো কোথাও গিয়ে বুদ্ধির থেকে বেশি বিবেক দিয়ে কাজ করি। আমার বিবেক খুব খারাপ লাগছিল ওই কমেন্টসটা দেখে। তোমাদের তো পিঙ্ক পোস্ট করেই দিয়েছিলাম, তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো। অনেকে যারা দেখোনি, আমি জানি না, আমি সময় পাইনি এখনো ওই ভিডিওটার মধ্যে কমেন্টসে যেতে। ওটা যদি ডিলিট করে দিয়ে না থাকে তাহলে এখনো আছে, তোমরা কাইন্ডলি, যদিও কালকে আমাকে একজন কমেন্টস করেছে, দিদি পিঙ্ক পোস্ট কমেন্টসটা দেখতে পাচ্ছি না, আমি তারপরেও সময় পাইনি। আর কেন সময় পাইনি তোমরা জানো, রোজ রোজ একই কথা বলতে আর চাই না। তো সেখানে দাঁড়িয়ে বলছি যে যে আর কি কমেন্টসটা করেছে, যে কমেন্টসটা করেছে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। কে কারা কেন কমেন্টস করছে, এই ফেক আইডিগুলো কাদের, কিসের জন্য তৈরি করা হচ্ছে, কি চাইছে, কারা চাইছে। ফেক আইডি কি অন্য লোকেরা তৈরি করছে, না যাদের নিয়ে হচ্ছে এখন কন্ট্রোভার্সি তারা তৈরি করছে? কালকে আমি নিজে থেকে ক্ষমা চেয়েছি বৃষ্টি প্রীতমের কাছে। ওই কমেন্টস পড়ার পর আমার ভীষণ গিল্ট ফিলিং হচ্ছিল। একটা মানুষের অসুস্থতা, আমি এখনো বলছি, কারো অসুস্থতা আমার ব্যবসা নয়। একটা মানুষ বেঁচে থাকলে তাকে বিক্রি করে আমি খেতে পারবো, অবশ্যই তাকে বেঁচে থাকতে হবে। আমি এখানে বেচতেই বসেছি, আমি বিক্রি করছি, কিন্তু কারো অসুস্থতাকে নয়। আমি সবসময় চাই অন্যের পাশে দাঁড়াতে, তোমরা সেটা অলরেডি দেখেও নিয়েছো। কিন্তু কেউ যদি নিজে নিজেকে বিক্রি করতে চায়, কেউ যদি তৈরি করে, আমি তোমাদেরকে শুরু থেকেই বলেছিলাম একটা জিনিস হয়, একটা রিয়েল, একটা রিল। এই রিলটা ধরেই কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমামটা চলে। চলো সব বিষয় ক্লিয়ার করব, সব বিষয়। কালকে ক্ষমা চাওয়ার পরেও কেন আজকে আমি আবার ভিডিও নিয়ে আসছি, কোনো ভনিতা নয় বন্ধুরা, কোনো রকম ভনিতা করবো না, কোনো কমেন্টস এখানে তুলে ধরবো না। হাজার কমেন্টসের বন্যা বয়ে গেছে, কমেন্টসের তরজা, বলতে পারো কবিগানের মতো তরজা হচ্ছে। তোমরা কি দেখে আসতে পারো, সব রয়েছে, কিচ্ছু ডিলিট করিনি। তারপরেও আজকে আমি কোনো কমেন্টস তুলে ধরবো না, শুধু কয়েকটা পয়েন্টস তুলে ধরবো, নোট ডাউন করবে। অবশ্যই তোমরা নোট ডাউন করবে। তাতে যদি কেউ আমাকে বলে যে কারো অসুস্থতা বিক্রি করছি, আমি অসুস্থতা বিক্রি করতে এখানে বসেছি, বা আমাদের মতো ক্রিয়েটাররা বিক্রি করতে বসেছি। আর যারা দিনের পর দিন অসুস্থতাকে দেখাচ্ছে তারা কি করছে, তাদের বিক্রি করা পার্টকে আমরা নিয়ে কথা বলছি। হতে পারে, ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই কমেন্টস করে যাও, যারা হেটার্স কমেন্টস করছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কথার যদি তোমাদের সঙ্গে মিলে গিয়ে থাকে, বা তোমাদের কোথাও গিয়ে তোমাদের লজিকের সাথে আমি যদি নিজেকে বোঝাতে পারি, তাহলে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না, নোটিফিকেশন অল করে রাখবে, যাতে যখন এরকম কোনো ভিডিও আসবে অ্যাডভান্স নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর অবশ্যই কমেন্টস কিন্তু রেখে যাবে, শেয়ার কিন্তু প্রচুর চাই, আর লাইক, অবশ্যই লাইক। চলো মেইন পয়েন্টসে যাই। কালকে যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমার এত খারাপ লেগেছিল যে একটা মেয়ে এতটা অসুস্থ, তোমরা তো কমেন্টসটা দেখেছো, এখন আর এটাকে হাইড করার কিছু নেই, রিভিল হয়ে গেছে। কমেন্টস কে করেছে তার নাম ধাম, যদিও আমাকেও কমেন্টস করেছে, নামটা নিতে না, তো কোনো জায়গায় দাঁড়িয়ে আমি আর নামটা নিলাম না, যেহেতু অলরেডি তোমরা সবাই নামটা জেনে গেছো। এবার সেখানে যখন ওখানে স্পেসিফিকভাবে লেখা ছিল বৃষ্টির অ্যাস্ট্রয়েডের মতো মেডিসিন চলছে, ড্রাগস চলছে, তো তারপরে ওর কি হয়েছে, ও ফাইট করছে। ফাইট মিনস ওখানে এমনভাবে লেখা হয়েছে যে ক্যান্সার না হলেও ক্যান্সার টাইপের ওর রোগটা, এবং সেখানে বাঁচার চান্স খুবই কম। সেই জায়গাটা দেখে এতটাই কষ্ট হয়েছিল যে আমি ভাবলাম আমি এই সময় এই প্রশ্নটা করলাম, ভুল করে ফেলেছি। এবার আমি যেহেতু সময় পাইনি, আমি বৃষ্টির ভিডিও পরশুদিন দেখতে পারিনি। কালকে যখন একটু ফ্রি টাইম, কালকে আরেকটা ভিডিও দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি, বিশ্বাস করো, সময়ের জন্য। তো যখন একটু ফ্রি টাইম পাই বিকেলের পর, সন্ধ্যার পর, আমি বৃষ্টির চ্যানেল তো রোজ দেখি, আমি যাই। প্রথম ঝটকাটা আমি বৃষ্টির চ্যানেলে ঢুকে পাই, ভীষণ একটা ঝটকা লাগে আমার বৃষ্টির চ্যানেলে ঢোকার পর, বৃষ্টির ভিডিওটা দেখার পর।
তারপরে আমি যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে নিজেকে খুব কন্ট্রোল করেছি, আর আমি বৃষ্টিকে নিয়ে ভিডিও করব না, কোনোভাবেই না, যা হচ্ছে হোক, যা দেখাচ্ছে দেখাক। ওখান থেকে বেরিয়ে আসার পর আমার সামনে একটা ভিডিও আসলো আমাদের এক সহ ক্রিয়েটারের, ভিডিওটা দেখলাম, সেইখানে কিছু কমেন্টস আমি দেখলাম, তার কিছু পয়েন্টস আমি শুনলাম। আমি শোনার পর কিছুটা ক্লিয়ার হলো। ওখান থেকে বেরিয়ে আমি দেবস্থিতির ভিডিওটা দেখলাম, দেবস্থিতির ভিডিও আমি দেখি, দেবস্থিতির ভিডিও এসছে। আসার পর আমি তো পুরো আই এম তো অবাক, হতবাক হয়ে গেছি। শুধু কমেন্ট সেকশন না, দিদিভাইয়ের কথাগুলো শুনে ওখানে আমি দিদিভাইকে কিছু কমেন্টস করে দিয়ে এসেছি। আবার অপুর সংসার দিদিভাই দেখলাম কমেন্টস করেছে, তার নিচে গিয়েও আমি কমেন্টস করেছি যে সমান একই কেস আমার সঙ্গে হচ্ছে। অপুর সংসার দিদিভাই আমাকে রিপ্লাই দিয়েছে, কেন বলো তো? আমি বললাম জানা নেই, ভীষণ কনফিউজিং হয়ে যাচ্ছে, বৃষ্টির এই বিষয়টা খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে কৌতূহলবশত আমি 1 ঘন্টা পরে দেবস্থিতির ভিডিওতে আবার যে দিদিভাই আমাকে কি রিপ্লাই দিয়েছে বিশ্বাস করো, সেখানে রিপ্লাই দেবস্থিতি রিপ্লাই দেয়নি, তার নিচে এমন কিছু রিপ্লাই এসছে না আমার কমেন্টসের নিচে, মানে জট তো পাকানো ছিল, ওই জটের অনেক ধাঁধা আমার খুলে গেছে, আরও বেশি ধাঁধা আরও অনেক কিছু থেকে তৈরি হলেও সেগুলোকে আস্তে আস্তে আমি সারা রাত ধরে অনেক কিছু দেখলাম, অনেক কিছু ভাবলাম, অনেক জায়গা থেকে অনেক কিছু ইনফরমেশন নিয়ে আসে আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সামনে আমার আনতেই হবে। বৃষ্টি অসুস্থ, অনেকগুলো আইডি, স্পেসিফিক 14-15টা আইডি একটা না একই কমেন্টস করছে স্পেসিফিক। সেই আইডিগুলোর ভেতরে তো আমরা ঢুকি, কোনোটা 6 মাস আগে, কোনোটা 2 মাস আগে, কোনোটা 1 মাস আগে, কোনোটা 1 বছর আগে ক্রিয়েট করা, অনেক দিনের কিন্তু নয়, কোনোটাই অনেক দিনের নয়, তার কোনো ডিটেলস ওখানে নেই, শুধু ফেক আইডি দেখলে তো বোঝা যায় জাস্ট একটা আইডি ক্রিয়েট করা গেল। এবার যে কমেন্টস করেছে বৃষ্টি এতটা ক্রিটিক্যাল কন্ডিশনে বাঁচবে কিনা তার গ্যারান্টিই নেই। যে কমেন্টস করেছে যে দিদিভাই বৃষ্টিদের সাথে তাদের এত ভালো রিলেশন, তার হাজবেন্ড ডক্টর, তোমাদেরকে কালকেই বলেছি, তার নামটা আমি এখনো নিলাম না, মানে কোথাও গিয়ে কৃতজ্ঞতার জায়গা থেকে আমি নামটা নিলাম না, তোমরা অলরেডি জানো সেই জন্যই। তো যে বলেছে, আচ্ছা সে যখন বলছে আমার নামটা বলো না, তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল তাই দিলাম, আমি প্রথমে ভেবেছি হয়তো আমাকেই বলেছে, কারণ আমি যখন নেগেটিভ ওয়েতে ভিডিওটা কালকে করেছিলাম পরশুদিন, হয়তো কোথাও গিয়ে ওনার মনে হচ্ছে যে না সত্যি মেয়েটা অসুস্থ, মেয়েটাকে নিয়ে এত কাটাছেড়া হচ্ছে। বাপরে বাপ, আমি দেখছি বৃষ্টি যেখানে আছে, যেই থাম্বনেলে টাইটেলে বৃষ্টি আছে, সেখানে গিয়ে উনি একই কমেন্ট পেস্ট করে দিয়ে চলে এসছে, একটা না 3-4টে করে। এবার ওটা দেখার পর যেহেতু সময় নেই, সারাদিন ফোন নিয়ে বসে থাকতে পারি না, তাই ঝটাপট আমি ওগুলো দেখিনি, আমি অনেকটা ডিলে করে দেখেছি। আচ্ছা যে এই ইনফরমেশনটা দিয়ে বলবে আমার নামটা বলো না, বা ইনফরমেশনটা তোমাদের দিলাম মেয়েটাকে নিয়ে কাটাছেড়া করো না, মেয়েটা যে এতটা অসুস্থ সেটা কাউকে বলো না, এটা তো একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সে একইটা না 7-8 জনকে কি করে একই ইনফরমেশন দিয়ে যাচ্ছে। যে সোশ্যাল মিডিয়ায় আসতে চাইছে না, নিজেকে হাইড করতে চাইছে, সে একটা না এতগুলো মানুষকে কি করে কমেন্টস করছে গেল। তারপরে কমেন্টস তো করছে, কমেন্টস তো ডিলিট করেই নি, কমেন্টসগুলো রয়েই গেছে, সেটা তো গেল। তারপরেও আজকে যেখানে সে পুরোটাই বলে দিচ্ছে বৃষ্টির কি হয়েছে, সেখানে আবার বলছে বিষয়টা হাইড করো। কি করে হাইড হবে? আজকে তোমার কমেন্টসের নিচে সবাই না দেখলেও 10-12 জন তো অলরেডি পড়েও গেছে, দেখেছে, সেরকমই অন্যদের কমেন্টসের নিচেও তাই হচ্ছে, তাহলে তোমাকে তো অলরেডি অনেকে জেনেই গেছে, এবং বৃষ্টির কি হচ্ছে জেনে গেছে, অনেক ভিউয়ার্সরা আছে তারাও জেনে গেছে এই তোমার কমেন্টস থ্রু দিয়ে। তারা কি বৃষ্টির চ্যানেলে ভিডিওতে গিয়ে কমেন্টস করছে না তোমার এটা হয়েছে, সেটাকে বৃষ্টি দেখছে না? আচ্ছা তোমাদের কি মনে হয় বৃষ্টি ফোন দেখেই না? আমি এর আগের দিনই তুলে দিয়েছিলাম। আর একটা কথা বলবো, ওই কথাটাও আসবো, আগে এই কথাগুলো তোমাদের বলে নিই। যেখানে পরশুদিনের আগের ভিডিওতে বৃষ্টি হাত দিয়ে সবজি দিচ্ছিল, তোমরা তো দেখেছো সবাই, বলছিল হাতা ধরতে ওর অসুবিধা হয়, ওর হাতে সমস্যা, আমরা জানি ওর রাইট সাইডটা নিয়ে সমস্যা, যদিও এটা যখন উঠে এসেছে তখন কিন্তু প্রীতম ক্লারিফাই করেছে, আমি বলছি সবটাই। তো হাতে সমস্যা, ঠিক পরের দিনই গৃহপ্রবেশের রান্নাবান্না হলো, অনেকেই এটা নিয়ে কথা বলেছে, আমিও বলছি, বৃষ্টি নিজের হাতে রান্নাগুলো করলো। মাটন রান্না করতে অনেকটা সময় লাগে, একটা ওরকম পেশেন্ট, একটা ওরকম কন্ডিশনের পেশেন্ট, সে মাটন রান্না করলো। চাটনিটা আমরা দেখলাম ও গ্লাস দিয়ে এইভাবে ঘুরছে, তার মানে চাটনিটাও রান্না করলো। আরেকটা জিনিস কিন্তু তোমরা লক্ষ্য করেছো কি, পোস্তও হয়েছিল, আর পোস্তটাও কিন্তু ওই করেছিল, ভাতটা যদিও দেখেনি, যদিও পুরো রান্নার ডিটেলসটা দেখায়নি, রান্নাও করছে কিছুটা। আবার ও যে করেছে সেটার একদম প্রুফ তোমাদেরকে দিচ্ছি, তোমরাও দেখেছো। ও মাটন রান্না করার পর, শুধু মাটন না সবটাই রান্না করার পর প্রত্যেকের কাছ থেকে কমপ্লিমেন্ট চাইছিল যে রান্নাটা কেমন হয়েছে, বাবা বলে রান্না কেমন হয়েছে, দাদা বলে রান্না কেমন হয়েছে, প্রীতম বলে তো পোস্তটা কেমন হয়েছে। প্রীতম বলেছে পোস্ততে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি, তার মানে 3টে আইটেমই ও করেছে। ভাতটার কথা আমি আসলাম না, ভাতটা এখানে দেখানো হয়নি। যার এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, সে 3টে আইটেম রান্না করবে কি করে? কোথাও গিয়ে তোমাদের কথা অনুযায়ী আমি ধরেই নিলাম
যে আজকে যে মানুষটা এত বছর সংসার করে নিজের হাতে সব মেনটেন করে রান্না করে, সে যখন আজকে একটু নিজেকে ভালো ফিল করছে, রোজ তো মানুষ অসুস্থ বলে রোজ একই রকম থাকবে না, আজকে খারাপ কালকে একটু বেশি খারাপ, পরশুদিন আমার একটু ভালো লাগতেই পারে, সে একটা আইটেম শখ করে রান্না করতে পারে, কারণ তার শরীর তো পারমিট করবে না, দেবে না, গ্যাসের সামনে গিয়ে ওইভাবে রান্না করা দেবে না। আমার সামান্য কোমরে একটু স্পাইনাল করে আমার একটা চোট লেগেছে, তাতে আমি একটানা দাঁড়িয়ে 1 ঘন্টার বেশি, মানে আমি 1 ঘন্টা রান্না করতে পারি না দাঁড়িয়ে থেকে, ডক্টর আমাকে বলে দিয়েছেন বসে রান্না করবেন, তাও তো ঘটনাটা 6 মাস আগে। আর যার এরকম একটা কন্ডিশন, যার এরকম কন্ডিশন, সে মানে যেখানে বলা হচ্ছে কমেন্টস, তো বারবার আমি ওই একই জিনিস তুলতে চাই না, সেখানে দাঁড়িয়ে সে মাটনের মতো জিনিস রান্না করলে এতটা টাইম ধরে, চাটনি করলো, পোস্ত করলো, কি করে করলো? একটা আইটেম করতে পারতো যে আমার শরীরটা ভালো লাগছে, একটা আইটেম করছি, 3টে আইটেম রান্না করলো। তোমরা একটু বলো। তারপর আবার ক্যামেরা ধরছে রান্নার পরেও, ক্যামেরা ধরে সবার কাছ থেকে কমপ্লিমেন্ট নিয়েছে, এর জন্য তো একটা এনার্জির দরকার থাকে, একটা সময়, অনেকটা সময় চলে গেছে। আজকে যেখানে বৃষ্টি এতগুলো দিন অসুস্থ ছিল, প্রীতম সবটা সামলেছে, প্রীতমই রান্না করেছে, সেখানে আজকে প্রীতম 3টে আইটেম বৃষ্টিকে দিয়ে কি করে রান্না করালো? যে এত অসুস্থ, যেখানে আমরা বুঝতে পারছি আর ওরা তো আরো অনেক বেশি, সবটাই জানে, নিজেরা ফেস করছে, তাহলে প্রীতম তো বলতেই পারতো তুমি যখন চাইছো তাহলে তুমি একটা আইটেম করো। 3টে আইটেম রান্না করালো, ওরা খেতে বসেছে, খাচ্ছে, সেটা ভিডিওতে ক্যাপচার হচ্ছে। আজকে অপশন না থাকলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতেই হয়, যেমন কৃতিকা হাউসের পূজার কথা বলেছে, ও মেয়েকে নিয়ে ভেলোরে একা, ও ট্রিটমেন্ট চলছে, ওর ইঞ্জেকশন নিয়ে এসছে, ও বলছে রাত্রিবেলা আমার করতে ইচ্ছা করছে না, শরীর দিচ্ছে না, কিন্তু মেয়েটার জন্য করতেই হবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা অপারক, তাই ফ্যানে ভাতে ফুটিয়ে নিয়েছি। এক্ষেত্রে অপশন ছিল না সেরকম তো না, প্রীতম ছিল। আর বৃষ্টির বাবা মা পাশেই থাকে, বৃষ্টির বাবা মা আছেন, একটু পরেই তো বৃষ্টির বাবা মা দাদা এসছে, তাহলে আধ ঘন্টা ওয়েট করাই যেত। আর বৃষ্টির বাবা মা দাদাই যখন এসছে, তারা তো দুপুরে এখানেই খাওয়া দাওয়া করলো, তার মানে তাদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো পার্ট ছিল না, সুতরাং ওখানে টাইম দিতে হবে এরকম ব্যাপার ছিল না। তাহলে ওর মা একটু আগে এসে কেন রান্নাগুলো করলে না? প্রশ্নগুলো কি তোমাদের মাথায় এসছে? যাই হোক, এসে থাকলে কমেন্টে জানিও, আমি কোথাও ভুল হতেই পারি। আরও একটা পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই, যখন মাটনটা নিয়ে আসা হলো, বেসিনের মধ্যে মাটনটাকে রাখা হয়েছে, বৃষ্টি কিন্তু মাটনটা ধোয়ার জন্য ওই প্যাকেটটা খুলেছে, আর প্রীতম কিন্তু সেখানে বারবার একটা জিনিস হাইড করার চেষ্টা করছে, একটা জিনিস বলার চেষ্টা করছে, যে একটু সময় পেয়েছে অমনি ও এখানে হাত দিয়েছে, কাজটা করতে এসছে, দেখো মাংসটাও ধুতে এসছে। আচ্ছা, তাহলে ক্যামেরাটা কে করছিল? ও সময় পেয়েছে মানে ও গেছে, আমাকে করতে দেওয়া বারণ, আমি জোর করে, বা আমি দেখছি আশেপাশে কেউ নেই, আমি কাজটা করতে যাচ্ছি, ঠিক স্পেসিফিক টাইমে ক্যামেরাটাকে অন করে রেখেছিল, স্ট্যান্ডে ক্যামেরা ছিল, প্রীতম তার আগে পরের কিছু কাজকর্ম দেখিয়েছে। আচ্ছা, যদি স্ট্যান্ডে ক্যামেরা থেকে থাকে, আমি ধরেই নিলাম ক্যামেরাটা স্ট্যান্ডে ছিল, প্রীতম নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল, ঘরের বাইরে যাচ্ছে, কিছু কাজ করছে, আমরা দেখেছি, যদি সেটা হয়েও থাকে, ধরেও রাখি, তাহলে প্রীতম তো বেসিনের সামনে কোনো কাজ করছিল না, তার আগের মুহূর্ত পর্যন্ত যতটুকু ক্যাপচারে এসছে, প্রীতম ঘরের বাইরে কিছু কাজ করছিল। পার্টিকুলার স্ট্যান্ডটা বেসিন পর্যন্তই কেন ছিল, মানে বেসিনে যাতে বৃষ্টিকে দেখা যায় যে বৃষ্টি মাটনটা ধরেছে, মাংসটা বৃষ্টি ধুতে যাচ্ছে, তার মানে কি পরিকল্পিত? তোমাদের কি এগুলো দেখে কোথাও মনে হচ্ছে না কন্ট্রোভার্সি চাইছি? কালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম, ততক্ষণ পর্যন্ত একটা চ্যানেল ভাইরাল থাকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোভার্সি বা ট্রোল হয়। তোমাদের কি মনে হচ্ছে তুলতে পেরেছি আমি সেই পয়েন্টসগুলো? প্লিজ কমেন্টস করে জানিও, আমি ভুল কিনা সেটাও জানিও। এতগুলো ভুল হতে পারে না, এতগুলো জিনিস একসাথে মিলে যেতে পারে না। আমি অসুস্থ, শুরুতেই বললাম, অসুস্থতা নিয়ে কোনো ভনিতা নেই। কতটা অসুস্থ? আজকে যেখানে এত কন্ট্রোভার্সি হচ্ছে, যেখানে এত কিছু সামনে উঠে আসছে, সেখানে একটা প্রুফ সহ একটা প্রেসক্রিপশন দেখানো যাচ্ছে না, কোন ওয়েতেও চিকিৎসা হচ্ছে, কেউ কিন্তু তুলছে না, কেউ কিন্তু বলছে না যে অসুস্থ নয়, সবাই জানতে চাইছে কোন ওয়েতেও ট্রিটমেন্ট হচ্ছে। আরও একটা পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরবো এক্ষুনি, সেটা হলো আজকে বৃষ্টিকে নিয়ে চেন্নাই যাওয়া হয়েছে, 5 মাস বৃষ্টি অসুস্থ, চেন্নাইতে বৃষ্টিকে নিয়ে গেছে, আমরা দেখেছি, যাওয়া আসা, ফ্লাইটেই গেছে, ফ্লাইটে এসছে, যাওয়া আসা নিয়ে টোটাল 1 সপ্তাহের মতো বোধহয় টাইম নিয়েছে, বা তারও কিছু একটু কম হবে, মানে ঝড়ের মতো গেছে, ঝড়ের মতো এসছে। যার এরকম কন্ডিশন ব্রেনে, 1 সপ্তাহে ট্রিটমেন্ট কি করে হয়? যেখানে বলা হয়েছে আমাকে এতগুলো ডক্টরের কাছে রেফার করা হয়েছে, শুরুতেই বলেছিলাম, যেখানে বলা হয়েছে মেডিকেল বোর্ড বসানো হয়েছে, সামান্য আমি আমার রেফারেন্স টেনে এনেছিলাম যে আমার ব্রেনে পিটুইটারিতে প্রোলাক্টিন বেড়ে গেছিলো, আমার লাঙে ইনফেকশন, আমার কিডনিতে কিছুটা এফেক্ট হয়েছিল প্রোলাক্টিনের জন্য, নার্ভের সমস্যা, আরও কিছু কিছু সমস্যা। আমি তো ওরকম না, আমি মরেই যাবো, ওরকম কন্ডিশনে যাইনি। তাতে আমার প্রথমবার ব্যাঙ্গালোরে গিয়ে 12 দিন টাইম লেগেছিল, প্রাইভেট নার্সিং হোমে দেখিয়েছিলাম, 12 দিনের দিন মেডিকেল বোর্ড বসিয়ে আমাকে মেডিসিন দেওয়া, ভিডিও এখনও আছে, দেখে আসতে পারো। তারপরে আমি পরের দিন, সেদিন রাতে ফ্লাইটের টিকিট কেটে পরের দিন আসি। সেখানে এরকম ক্রিটিক্যাল কেস। আমি তোমাদের আরও একটা রেফারেন্স তুলে ধরেছিলাম যে আমার এক কাকি অসুস্থ ছিল, ক্যান্সারে মারা গেছে, লাং ক্যান্সারে, সে যখন প্রথম ভেলোর যায় তার 1.5 মাস লেগেছিল,
কারণ তারা তো প্রাইভেটে দেখাতে পারেনি, তারা সরকারি হসপিটালে দেখিয়েছে। সরকারি হসপিটালের ক্ষেত্রে টাইম লাগে, সেখানে এরকম ক্রিটিক্যাল কেস এক সপ্তাহের মধ্যে চলে আসলো, তারপর আর চেন্নাই নিয়ে কোনো কথাবার্তা নেই। এই একটা পয়েন্ট তুলে ধরলাম। তোমাদের কি মনে হয় এত তাড়াতাড়ি এগুলো হয়ে যেতে পারে এরকম ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে? আরও একটা কথা বলছি, 10 বছর আগে ব্রেনে মেরেছে, ব্লাড ক্লটিং হয়েছে, মেনেই নিয়েছি। আমি তোমাদের এখানে আরও একটা কথা এক্সাম্পল তুলে ধরেছিলাম আমার দেওরের ক্ষেত্রে, 1 মাসের মধ্যে তার ওটি করতে হয়েছে, না হলে আজকে 2016 সালের ঘটনা, আজকে এখানে এসে আমার দেওর থাকতো না। তোমাদেরকে বলেছিলাম সেখানে 10 বছর আগে লোহার রড দিয়ে মারা হয়েছে। আমার দেওরের ক্ষেত্রে তো সেটা না, তার মাথায় বাড়ি লেগেছিল, খুব খারাপ কন্ডিশনে। এখানকার ডাক্তাররা বলে দিয়েছিল পারবো না, তোমাদের সেটাও বলেছি। 10টা বছর ধরে জিনিসটা ভেতরে আছে, সেটা কোন পর্যায়ে আছে? নিশ্চয়ই খুব খারাপ জায়গায় গেছে। 10 বছর ধরে থাকা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তোমাদের কি মনে হচ্ছে কোনো রকম আমি কন্ট্রোভার্সি চাইছি? আমার কথা বলছি না, যাদের ঘটনা ভেবে তোমরাও একটুখানি সাজিয়ে আমাকে একটুখানি বলো। তারপরে ও চোখ নিয়ে কালকে কিছু কথা বলতে গিয়েও আমি আটকে গেছি। কোথাও গিয়ে আমার বিবেক আমাকে বলেছে একটা মেয়ে অসুস্থ, আমার এই মুহূর্তে প্রশ্নগুলো করা উচিত না, আমি ব্যাক করে চলে এসে শুধু ভালো মেসেজটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে চোখটা একটা এরকম একটা রেটিনার সমস্যা, এরকম একটা জিনিস, চোখ ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। প্রীতম নিজে শিলিগুড়ি থাকতে বলেছে, চোখের ইমিডিয়েট অপারেশন করতে হবে, ইমিডিয়েট। ভিডিও আছে, দেখে এসেছো তোমরা, অনেকে নিয়মিত দেখো, তারা আমাকে কমেন্টস করে। যদি অনেক মানুষ আছে এখানে এই কথাটাকে বলবে উইথড্র করে নাও, তুমি ভুল বলছো। কারণ প্রীতম যখন বলেছিল বৃষ্টির বাবা মা জানে না বৃষ্টির কি হয়েছে, সেখানে কিছু কিছু স্পেসিফিক সেই আইডিগুলো বারবার বলে যাচ্ছে, প্রীতম কখনো বলেনি, প্রীতম কখনো বলেনি, কিন্তু তোমরা কমেন্টস করেছো প্রীতম বলেছে, তোমরা কমেন্টস করেছো এটা আমাকে। যাই হোক, সেখানে আর ওটির কোনো গল্পই নেই। আজকে এতগুলো দিন চলে গেল, শিফটিং হলো, কোথায় ওটি? যার এমার্জেন্সি, ইমিডিয়েট চোখ থেকে রক্ত বেরোচ্ছে, চোখ ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। আমি কোনোটা মিথ্যে বলছি না, সবটাই সত্যি। কিন্তু ওরা তো নিজের মুখেই বলেছে ওটি করতে হবে, ওটি আসলো না কেন? এখনো পর্যন্ত ওটির আর কোনো উচ্চ বাচ্চ কিচ্ছু নেই, চলে গেল। আজকে কয়েকদিন ধরে কিছু কিছু ঘটনা সামনে আসছে বৃষ্টির অতীত নিয়ে। তোমরা অনেকেই বলেছো তোমরা কি মানুষ, একটা মেয়েকে বিক্রি করে খাচ্ছে, তার অতীত নিয়ে টানছো, তাকে আগে বাঁচতে দাও। তোমরা কি তাকে মরে যেতে বলছো? আমরা ভিডিওতে তার মৃত্যুর কথা একবারও তুলিনি। তুমি কে কমেন্ট সেকশনে এসে তার মরে যাওয়ার কথাটা কেন বলে যাচ্ছ? অথচ আবার তোমরাই ওর কমেন্ট সেকশনে গিয়ে নেগেটিভ কমেন্টস করে আসছো। তার মানেটা কি? এর মানেটা কি দাঁড়ায়? শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এটা বুঝতে পারে, কোনো ভিউয়ার্সরা এটা করবে না, কোনো ভিউয়ার্সরা আমাকে নেগেটিভ তোমাকে পজিটিভ করবে না একই ভিডিওতে, তারা একই কমেন্টস করে আসবে। তার মানে কি এই কাজগুলো আমি করতে পারি আমার জন্য? তুমি দাও আমায় কন্ট্রোভার্সি, তুমি দাও কন্ট্রোভার্সি, মানে আমি শীর্ষে থাকবো, কন্ট্রোভার্সি নেমে গেলে মানে আমি ডাউন হয়ে যাব। পাচ্ছ 2-2-4 করতে? পাচ্ছ তোমরা? আমি এখনো বলছি বৃষ্টি সুস্থ হয়ে উঠুক, কিছু তো একটা আছেই, কিছু তো ওর হয়েছেই অবশ্যই, কোন পর্যায়ে আমি জানি না। যে কিনা বলছে আমার হাজবেন্ড ডক্টর, রিপোর্টস দেখেছে, সে তো সবই বলে দিল, আমি পাশে থাকি, আমার হাজবেন্ড ডক্টর, ডিএসপি ডক্টর আমার হাজবেন্ড, আমার না তার আইডিতে তার নাম শো করছে, বৃষ্টির এটা হয়েছে, তারপরে বলছে আমার নামটা নিও না। সে তো ডিটেলসই বলে দিল, সে তো ডিটেলসই বলে দিল। যার এরকম ড্রাগসের মতো যার মেডিসিন চলছে, সে এতটা টাইম ধরে কি করে রান্না করতে পারে? সামান্য নার্ভের ওষুধ যাদের চলে, আমিও খেয়েছি, তারা দেখবে সারাদিন ঝিম আসে, ঘুম আসে। আমি তো সারাদিন ঘুমিয়েই থাকতাম, তোমাদের বলেছি আমি 67 কেজি আমার ওয়েট হয়ে গেছিলো ওই সময়, যেখানে আমার ওয়েট থাকে 52 কি 53 কেজি। ওই নার্ভের ওষুধ খেয়ে ওই 1 মাসে, কারণ সারাদিন ঘুমাতে ইচ্ছা করতো, খাওয়া দাওয়া ছিল না, সারাদিন ঘুমিয়ে থাকতাম। ওষুধটা খেতাম একবার রাত্রিবেলা। ড্রাগস যাকে দেওয়া হচ্ছে সে কি করে রান্না করছে? তোমাদের মনে কি এই প্রশ্নটা আসছে না? এই আইডিগুলো কোথা থেকে আসছে? তার মানে সত্যি কন্ট্রোভার্সি চাইছি? কন্ট্রোভার্সি দাও, মুখে বলছি দিও না। এবার অতীতটা নিয়ে যেটা বলতে চাইছিলাম, যে অতীতগুলো তোমাদের সামনে আনতে চেয়েছিলাম, মানে কিছু কিছু পয়েন্টস আমি তুলে ধরেছিলাম। কালকে আমার ভিডিওর থাম্বনেলটা ভালো করে দেখো, ছোট্ট অর্ক, ছোট ছোট মানে ওই হয়তো 6 মাস কি 1 বছর হবে, প্রীতম কিন্তু সেখানে আছে, বৃষ্টির বাবা মা, বৃষ্টি প্রীতম কোলে নিয়ে, থাম্বনেলে ইচ্ছাকৃত আমি সেই ছবিটা দিয়েছি, দেখেছো? না দেখে আসলে কালকের ভিডিওটা দেখে এসো। তার মানে প্রীতমের সঙ্গে বৃষ্টির রিলেশন অনেক আগে। একটা সামান্য ছোট্ট গল্প আমি এখানে বলতে চাই, যদিও এটার সাথে এটা রিলেটেড আমি এখনো বলছি একদমই নয়, তবু বলতে চাই। আমার খুব পরিচিত একজন, আমার ক্লাসমেট, খুবই পরিচিত, একসাথে পড়াশোনা করতাম। আমার বিয়ের 1 বছর পর তার বিয়ে হয়, তার মেয়েও হয় খুব শিগগিরই। আমার মেয়ে হয় 5 বছর পর, তার বিয়ের 1 বছরের মধ্যে। বিয়ের পরে তার 3-4 বছর সম্পর্কটা ভালোই ছিল, তারও বিয়ে হয় দুর্গাপুরে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি আমার এখানে। যাই হোক,
তারপর হঠাৎ শুনি তার হাজব্যান্ড ভালো না, তার হাজব্যান্ড একটাই ছেলে ছিল, তার হাজব্যান্ড ভালো না, তার হাজব্যান্ড তার নিজের বৌদির সঙ্গে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এটা শোনা যায়। সে ওখান থেকে চলে আসে মেয়েকে নিয়ে, আমার মেয়ের স্কুলে ভর্তিও করা হয়, 6 মাসের মতো থাকে, পড়াশোনা করে এখানে, তারপরে আবার ওখানে চলে যায়। ঘর ভাড়া নিয়ে রেন্টে থাকবো, হাজব্যান্ডকে নিয়ে আলাদা, শ্বশুর শাশুড়ি থাকবে, হাজব্যান্ড দুদিকটাই হ্যান্ডেল করবে, ঠিক আছে। তারপরে তার সাথে আমার কথা হতে থাকে, সে বলে আমাকে দেখে না আমার হাজব্যান্ড, তার বাবা চাকরি করে, মেয়েটির বাবা যথেষ্ট সচ্ছল, তো আমার বাবা টাকা পয়সা পাঠায়, সেইভাবে দেয় না, সে বাড়ি ভাড়া রেন্টটা দেয়, আমার মেয়ের পড়াশোনা ভালো স্কুলে পড়ে, ICSC স্কুলে, দুর্গাপুরে ভালো স্কুলে পড়ে, সেগুলো দেয়, কিছু করে না। ক্রমশ দেখতে দেখতে শুনতে শুনতে জানা গেল তার কেসটা যখন চলছিল তখন একজনের সঙ্গে, অফিসারের সঙ্গে, মানে অফিসার ঠিক বলবো না, এক পুলিশ, আমি নাম বলবো না এখানে আর ডিটেলস, তার সঙ্গে তার সম্পর্ক হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। সেও কিন্তু ম্যারিড, সেই ছেলেটিও কিন্তু ম্যারিড। এবার তাহলে আমার হাজব্যান্ডের ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, তাহলে আমার অ্যাফেয়ার্সটা সামনে আসলো কি করে? নিয়মিত আমার হাজব্যান্ড আমার বাড়িতে এসে থাকছে না, কিন্তু সে থাকছে, তার সাথে আমি বেড শেয়ার করছি, এগুলো সামনে এসেছে। ইভেন মেয়েটি কনসিভও করে যায়, সেটাকে অ্যাভয়েডও করতে হয়। চাক্ষুষ আমি নিজে শুনেছি, দেখেছি, কথাও বলেছি তাদের সঙ্গে। একটা সময় এসে দেখা গেল ছেলেটি তার সাথে ফ্রড করলো, প্রচুর টাকা নিল তার থেকে, ছেলেটি নিজের স্ত্রী নিজের সন্তানদের নিয়ে পাশাপাশি কিন্তু থাকে, বাড়ি পাশাপাশি দিব্যি ভালো আছে। মেয়েটি হাজব্যান্ড এগুলো জানতো না, বা কিছুটা তো অবশ্যই জানতো, একই জায়গায় আছে, এতটা জানতো না। শেষ পর্যন্ত সে তার হাজব্যান্ডের সঙ্গেই তার সম্পর্ক, দ্বিতীয়বার সে আবার কনসিভ করে, তার আবার বাচ্চা হয়। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আমি বললাম না এটার সাথে এটা রিলেটেড, কোনোভাবেই বললাম না, আমি শুধু বলতে চাইলাম এখানে অনেকগুলো পয়েন্টস আসছে যে আজকে এক্স যখন এত খারাপ, অবশ্যই খারাপ, ভালো এখনো বলছি না, কারণ তার কোনো আইডি নেই। সত্যি একজন কমেন্টস করেছে ওর এক্সের একটা আইডি থাকলে ভালো হতো, সব ডিটেলস জানা যেত। আজকে যেখানে এত কাটাছেড়া করা হচ্ছে, তার এক্সের শ্বশুরবাড়ির দিকে লোকজন এসে কমেন্টস করছে, বলছে আমি ওই গ্রামের লোক, কেন বলছো মেয়েটা অত্যন্ত ভালো, এবং আমার কাছে এই কমেন্টসটাও এসছে, এই কমেন্টসটাও আমার কাছে এসছে যে ওদের বাড়ির পাশের একটা মেয়ের আমাদের এই গ্রামে বিয়ে হয়েছে, তারাও ছেলেটি ভালো দেখে হয়তো দেয়নি, বুঝতে পারিনি, পয়সা দেখে দিয়েছে, সেই মেয়েটির ওপরও সেম টর্চার হচ্ছে। তার মানে কি আপনাদের গ্রামের ছেলেগুলোই এরকম? ছেলেগুলোই কি এরকম? প্রশ্নটা আপনাকে করে গেলাম, যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টসটা করে গেছিলেন। সত্য মিথ্যা কিচ্ছু জানি না, যেটা আমার বুদ্ধি বলছে, আমার মনে হলো এইগুলো দেখে সেগুলোই সামনে তুলে ধরলাম। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম প্রীতমকে অনেক আগে থেকেই চিনতো, হতেই পারে চিনতো মানে তার সাথে আমার রিলেশন থাকতে হবে এরকম কথা নেই। হয়তো বৃষ্টি যখন বেরিয়ে আসে ওই রিলেশন থেকে, প্রীতম বন্ধুর মতো সাপোর্ট করেছে, তারপরে মনে হচ্ছে দুজনের সাথে একসাথে থাকবো, তো বেরিয়ে এসেছে। হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হওয়ার পর একটা রিলেশনে কোথাও লেখা নেই যে আমার প্রথম বিয়েটা ভালো হয়নি, ডিভোর্স হয়ে গেছে বলে আমি নতুন করে শুরু করতে পারবো না, কোথাও লেখা নেই। আমি আবারও বলছি এর কোনো সত্যতা নেই, আমি কিন্তু আমার মানে বুদ্ধি যতটা বলছে সেটাই সামনে আনলাম তোমাদের। তো সেক্ষেত্রে হতেই পারে, আমি খারাপ কথা বলছি না, আমি খারাপ বলছি না। এখানে যখন ওর অতীত চলে এসেছিল ওর বিয়েটা নিয়ে, বৃষ্টি যেখানে নিজে বলেছিল আমি যেটাই ডিসিশন নিয়ে আমার বাবার সাথে ডিসকাস করে, সেখানে আমি দেখলাম পরশুদিনের ভিডিওতে কিছু কমেন্টস উত্তর প্রীতম দিল, কিছু জিনিস ক্লারিফাই করলো। সেখানে বলেছে, তোমরা বলেছো তাহলে বিয়ের ক্ষেত্রে কেন ওর বাবার সাথে, মানে সেকেন্ড টাইম প্রীতমের সঙ্গে ডিসকাস কেন করেনি? তখন বলেছে তোমরা হয়তো সেই ভিডিওটা দেখোনি। বৃষ্টি কিন্তু বলেছে এটাই আমার জীবনে ভুল হয়েছে যে আমি বাবার সাথে আলোচনা করিনি প্রীতমকে বিয়ে করার ক্ষেত্রে। এবং প্রীতম এটাও বলেছে আমরা পালিয়ে বিয়ে করিনি, আমরা ঠান্ডা মাথায় আলোচনা করে রেস্টি করে বিয়ে করেছি। এতটা যখন ক্লারিফাই করলে, তুমি যখন নিজেই তোমার বিয়ের প্রসঙ্গটা তুললে, এখানে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজই তো সমালোচনা করা, সেখানে তাহলে এই কথাটার উত্তর তুমি কেন দিলে না? যে তোমার সঙ্গে বৃষ্টির সম্পর্ক কতদিনের ছিল, আগে থেকে তোমরা পূর্ব পরিচিত কিনা, কেন উত্তর দিলে না? ওই জায়গাটা কেন আটকে রাখলে? তার মানে কি কন্ট্রোভার্সি হোক এটা নিয়েও? তার মানেটা কি তাই দাঁড়ায়? একদিকে বলছো আজকে আমার চ্যানেল আছে, কালকে নাও থাকতে পারে। আজকে বৃষ্টি অসুস্থ বলে তোমরা বৃষ্টিকে ভালোবাসা দিচ্ছ, কালকে বৃষ্টি সুস্থ হয়ে গেলে হয়তো তোমরা ভালোবাসা দেবে না। তুমিই বলছো, হয়তো এরকম নাও হতে পারে, একটানা নাও থাকতে পারে। ইউটিউব নিয়ে আমি, সোশ্যাল মিডিয়ায় আমি থাকতে চাই না, আমার ভালো লাগছে না, অথচ সেই সোশ্যাল মিডিয়ায় তুমি একের পর এক কথা বলেই যাচ্ছ। তুমি নিজেই ভিডিও করছো, থাম্বনেলটাও তুমি বানাচ্ছ, কারণ বৃষ্টি এত পাকাপোক্ত নয় থাম্বনেল টাইটেলে। বৃষ্টি যতদিন কাজ করেছে, তুমি কিন্তু হেভি থাম্বনেল, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম প্রীতম এডুকেটেড, খুব ইন্টেলিজেন্ট এইসব ব্যাপারে, থাম্বনেল টাইটেলটা হেভি করে দিচ্ছ। তুমিই বলছো সব, আবার তুমিই এখানে দিনের পর দিন করে যাচ্ছ।
ঠিক আছে, বৃষ্টি তো এখন কিছু কিছু পারে, তুমি বলছো বৃষ্টি দেখছি ভয়েসও দিচ্ছে, কিছু কিছু পারে, কিছুটা তুমি ঠিক আছে করো। আজকে বৃষ্টি চালাতে পারছে না বলে তুমি চ্যানেলটা চালাচ্ছ তোমার কথায়, তোমার কথা অনুযায়ী। তাহলে বারবার কেন বলছো আমি সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব? আবার তুমি একটা কথাই বলেছিলে কয়েকদিন আগের ভিডিওতে, প্রীতমই বলেছিল হয়তো আমি একটা চ্যানেল ক্রিয়েট করতেও পারি এখানে, আগে বৃষ্টি সুস্থ হোক বলেছিলে। মডিউলার কিচেনের কথা এসছে, এখানে মডিউলার কিচেনের কথা এসছে, যার বউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যার এরকম খারাপ একটা কন্ডিশন, যাকে সেখান থেকে সুস্থ করে আনতে হবে, প্রচুর টাকার দরকার। তোমরা বলছো, বৃষ্টি নিজেও বলেছে যে এখন এতগুলো টাকা 6-7 হাজার টাকা দিয়ে আমি খাটটা আনলাম, কিন্তু কিছু করার নেই, আমার বড় খাটের দরকার, এই টাকাটাও আমার কাছে অনেক। সেখানে মডিউলার কিচেনের কথাটা মাথা পর্যন্ত আসবে কেন? যদি এসেও থাকে ক্যামেরার সামনে তুলে ধরবো কেন? আমাদের অনেক প্ল্যান থাকতেই পারে, আমরা চাইতেই পারি জীবনে এটা করবো ওটা করবো, সব কিছু হয়তো সাকসেস হয় না, কিন্তু আশা থাকবেই, আশা ছাড়া মানুষ বাঁচে না। সেটা ক্যামেরার সামনে আনতে হবে কেন? তার মানে কি এটা নিয়েও কন্ট্রোভার্সি হোক? আজকে যেখানে আমার ওয়াইফ অসুস্থ, আমি যখন অসুস্থ ছিলাম আমি তোমাদেরকে বলছি, তখন অনেকটা পরিমাণে হিউজ অ্যামাউন্ট আমাদের মতো ঘরে অনেকটা হিউজ অ্যামাউন্ট খরচা হয়ে গেছে। অনেক কষ্ট করে আমি রেন্টে থাকি, তোমাদের বলেছি 12 বছর ধরে। একটা প্রপার্টি নিয়েছি আমি পুজোর ঠিক আগে, এখনও আমি বাড়িটা শুরু করতে পারিনি, ভ্যাকেন্ট একটা জায়গা আমি নিয়েছি। আমার এখন মাঝে মাঝে শরীরে কিছু সমস্যা হয়, আমি আমার হাজব্যান্ডকে সেভাবে বলি না, কারণ আমি জানি তাহলে ও সব ফেলে রেখে আমাকে নিয়ে ব্যাঙ্গালোর যাবে, আমার সবটা শেষ হয়ে যাবে, আমি আর বাড়িতে হাতই দিতে পারবো না। এই কারণে আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ আমার ফোকাস এখন আমাকে একটু বাড়ি করতে হবে। আমার মেয়েটা জন্ম থেকে ভাড়া বাড়িতে, এটা আমার মেন ফোকাস। মা হয়ে মেয়ের জন্য কিছু করে যেতে হবে। তাহলে তোমার যখন বারবার বলছো মেন ফোকাস বৃষ্টিকে সুস্থ করা, মডিউলার কিচেনটা এখানে তুললে কেন? তোমাদের মনে হতে পারে, নিজেদের ভেতরে আলোচনা করতেই পারো, তোমরা জানো এটা এখানে তোলা মানেই ফুলকি ছড়িয়ে দেওয়া, আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই। তোমাদের কি মনে হচ্ছে না এই যে এতগুলো পয়েন্টস আমি তুলে ধরলাম, সেগুলোর মধ্যে গিয়ে কোথাও তোমাদের কি মনে হচ্ছে না এত ক্লারিফিকেশন দিচ্ছে, কিছু কিছু নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলছে, এক্স্যাক্টলি বৃষ্টির কি হয়েছে কেন বলছে না, এক্স্যাক্টলি ওর সাথে বৃষ্টির পরিচয়টা কিভাবে, পূর্ব পরিচিত কিনা সেটাকে আটকে কেন রেখেছে। আর এই যে স্পেসিফিক 14-15টা আইডি যেখানে এসে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে এসে একই কমেন্টস করে যাচ্ছে, একই কমেন্টস, তোমাদের কি কোথাও গিয়ে মনে হচ্ছে না কোথাও রহস্য আছে? এই আইডিগুলো কার হতে পারে? তার মানে কি এরাও চাইছে এদের নিয়ে কন্ট্রোভার্সি প্রচুর হোক, আর রীতিমতো কমেন্ট বক্সে ঝগড়া শুরু হয়ে গেছে, দেখতেই তো তোমরা নিজেরাই পাচ্ছ। তারপরে আরও একটা কথা, একটা বোনকে নিয়ে কালকে আমি কথা বলেছিলাম, সেই বোনটি আর আমার ভিডিওতে এসে, কালকের ভিডিওতে কমেন্টস, আমি সব কমেন্টস যদিও দেখা হয়নি, অনেক কমেন্টসের রিপ্লাই দিয়েছি, তবে তার কমেন্টস আমার সামনে আসেনি, সে কমেন্টস করেনি। আমি কালকে একটা দিদিভাই আমাদের এক সহ ক্রিয়েটারের ভিডিওতে দেখে আসলাম, সে কমেন্টস করেছে, মানে এরকম কমেন্টস কিন্তু ঘুরছে, বৃষ্টি নাকি অসুস্থ, বৃষ্টি নাকি দুর্গাপুরের মিশন হসপিটালে অ্যাডমিট বুধবার থেকে। আমি কমেন্টসটা দেখেছি, বৃষ্টি অসুস্থ, বৃষ্টি মিশন হসপিটালে ভর্তি। এই কমেন্টসটা তুমি যে করছো, কোথা থেকে জানলে তুমি? কি রাইট পেলে তুমি কমেন্টসটা করার? বৃষ্টির ভিডিওতে, বৃষ্টির চ্যানেলে ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, সেখানে বৃষ্টি প্রেজেন্ট রয়েছে, এবং পাস্ট ভিডিও নয় প্রেজেন্ট ভিডিও আসছে, বৃষ্টি নিজের হাতে রান্না করছে। বৃষ্টি মিশন হসপিটালে ভর্তি, তার মানে কি তোমাদের মনে হচ্ছে না অনেক কন্ট্রোভার্সি চাই, মোটিভ ঘোরাতে চাই না, তোমাদেরকে আরে জটিলতার মধ্যে আমরা ফেলতে চাই? তোমাদের কি কোথাও গিয়ে মনে হচ্ছে না এগুলো? আমার তো ভীষণভাবে মনে হচ্ছে, ভীষণভাবে মনে হচ্ছে এই বৃষ্টির কেসটা খুব কমপ্লিকেটেড। আমরা কন্ট্রোভার্সি করি, অনেক মানুষের অনেক কিছু তুলে ধরি, ওরা হয়তো বুঝতে পারিনি এত তাড়াতাড়ি এগুলো সামনে চলে আসবে। আমার লাইফে আমি 1 বছর হয়েছে কন্ট্রোভার্সি করি, তার আগে ব্লগিং করতাম, তোমাদেরকে আমি বলেছি। আমাকে একজন কমেন্টসও করেছে, একটা নয় 3-4টে কমেন্টস করেছে, একজন মেয়ে, একটা বোন, 3-4টে কমেন্টস করেছে, মানে 1-2জন করে হাঁটাচ্ছি তো আবার চলে আসছে, হাঁটাচ্ছি তো চলে আসছে, তার মানে আমার মনে হচ্ছে ওই একই ব্যক্তি বারবার আইডি ক্রিয়েট করে একই কাজ করছে, এটা আমার মনে হচ্ছে। সে আমাকে বলছে বুঝতে পেরে গেছো ব্লগিং দিয়ে তোমার চ্যানেল দাঁড়াবে না, তাই চলে এসেছো অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করতে। একটা কমেন্টস গেল, দ্বিতীয় কমেন্টস, সেখানে কি তুমি জানো তোমার কোনো ফেস ভ্যালু নেই, তাই ওআইটিতে এসছো ফেস ভ্যালু তৈরি করতে। আরে মূর্খ, মূর্খের শহরে বাস করো নাকি তোমরা? বুঝতে পারো না সোশ্যাল মিডিয়া মানেই ফেস ভ্যালু তৈরি করার? এখানে কি এমনি মুখ দেখাতে বসেছি নাকি? চ্যানেল তৈরি করেছি নিজের দমে, অবশ্যই ফেস ভ্যালু তৈরি করতে, এবং সেটা সত্যতা রেখে। তোমার মতো লুকিয়ে লুকিয়ে ফেক আইডি তৈরি করে কমেন্ট সেকশনে মানুষকে ঘোল খাওয়াতে আসিনি। এখানে ঢুকিয়ে নিও, ভালো লাগবে না সরে যাও। তোমার কমেন্টস আমি এক্সপেক্ট করিনি, চাই না। নেগেটিভ কমেন্টস করো, করতেই পারো, তোমার রাইট আছে, আমারও রাইট আছে তোমাকে অ্যান্সার দেওয়ার। তারপরে যেই বোনটির কথা বলছিলাম, কৃতিকা হাউসের পূজাকে নিয়ে ভিডিও করেছি, সেকেন্ড পার্টে বৃষ্টিকে রেখেছিলাম।
স্পেসিফিক শুধু এরা বৃষ্টিকে নিয়ে কথা বলে, স্পেসিফিক বৃষ্টিকে নিয়ে কথা বলে। একবারও সেখানে যারা যারা এই সমস্ত কমেন্ট করে, এই যে কটা আইডির কথা বলেছি সেখানে তো পূজাকে নিয়েও কথা বলেছি, একবারও তারা বলেনি, সহানুভূতির খাতিরেও বলেনি ঠিক আছে ওই মেয়েটির পাশেও থাকবো। তারপরে নেগেটিভ কমেন্টস করো বৃষ্টিকে নিয়ে, আমাকে যা ইচ্ছা গালাগালি খিস্তি খামারি যা মারতে হয় মারো, দেখবে না অন্য কোথাও দেখবে না। আজকের ভিডিওটাও আসবে হাজার হাজার নেগেটিভ কমেন্টস, একই ব্যক্তি দ্বিতীয় তৃতীয় ব্যক্তি একসাথে 10টা 12টা করে নেগেটিভ কমেন্টস করে যাবে। তারপরে আরেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই, যে বোনটিকে নিয়ে আমি কথা বলেছি, স্পেসিফিক যে পয়েন্টে কথা বলেছি যে তোমাকে কিন্তু হাইড করতে বাধ্য হব, এতটা ভিডিও আমি করেছি কালকে, পজিটিভ ওয়েতেই ভিডিও করেছিলাম, বৃষ্টির পাশে দাঁড়াতে বলেছিলাম, কোনো কিছু নিয়ে আমাকে কমেন্টস নেই। একটা নতুন আইডি সাধন দাস নতুনভাবে উৎপন্ন হয়েছে, সে ঠিক কি লিখে গেছে জানো? সে লিখে গেছে ব্লক করে কি হবে, অন্যকে নিয়ে কি জানি বেশ একটা এরকম একটা খুব কথা বলছো কি বেশ কিন্তু এরকম একটা, তোমরা কমেন্টসটা দেখে এসো, মানে সে পার্টিকুলার ওই পয়েন্টটাকেই ধরেছে। তার মানে কি যাকে নিয়ে কথা বলেছি সে কি নতুন কোনো আইডি আবার তৈরি করেছে বা তার আছে অজস্র আইডি, এটা ধরতে পারি? আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেক জায়গায় 2 2 4 করে ফেলেছি, পয়েন্টস তোমাদের সামনে তুলে ধরলাম, কমেন্টস করে অবশ্যই জানিও। আবারও বলছি ভুল আমি হতেই পারি, তবে এতটা ভুল বোধহয় হব না। আর যে কিনা ওই যে কমেন্টস করে বলেছে তার হাজবেন্ড ডক্টর, অনেক তথ্য দিল, সে আবার রেগেও গেছে। দেবশ্রীদির ভিডিওতে দেখলাম খুব খুব মানে চলছে এই নিয়ে ঝগড়ুটে মহিলা এই সেই। তাহলে তুমি যখন নিজেকে হাইড করেই রাখবে, হাইড যখন করবে তোমার নাম দিয়ে আইডিটা তৈরি করার দরকারই ছিল না, তুমি যে কোনো একটা উল্টোপাল্টা নামে আইডি তৈরি করতে, তোমার নাম সামনে আসলে কোনো ব্যাপারই ছিল না। তারপরে কমেন্টস করেছো সেখানে তুমি স্পেসিফিক যে কোনো একজনকে করতে পারতে, প্রত্যেকটা ক্রিয়েটারকে গিয়ে করে আসছো যারা বৃষ্টিকে নিয়ে ভিডিও করছে, এবং বলবো না বলে ডিটেলস জানিয়ে দিচ্ছ বৃষ্টি এতটা খারাপ অবস্থায় আছে। অথচ বৃষ্টি এতটা খারাপ অবস্থায় আছে সেখানে গিয়ে বৃষ্টি 3 পদ রান্না করে আবার কমপ্লিমেন্টও নিচ্ছে সবার কাছ থেকে। এগুলো ভাবলে একটু কেমন লাগে না বলো, কেমন লাগে না? আবার সেখানে প্রীতম বলেছিলাম ওকে কাজ করো না, তারপরেও করে এখন দেখো শুয়ে আছে। এতদিন তো কাজ করো না বলে বৃষ্টিকে দিয়ে কিছু করাওনি, কালকে মানে এর আগের দিন গৃহপ্রবেশের খাওয়া দাওয়ার ভিডিওতে কেন পারলে না কাজ করো না বলে ওকে বসিয়ে রাখতে? এতদিন ক্ষমতা ছিল, আজকে হয়নি? অ্যাকচুয়ালি তাই না, আরও একটা ফ্ল্যাট নিয়ে ঘটনা সামনে এসেছে, যদিও আমার কাছে কমেন্টসটা আসেনি, এসেছে দেবশ্রীদির কাছে। তো দেখলাম ফ্ল্যাটটা রেন্টে নাকি নিয়েছে, আমি বলেছিলাম ওর কাকার ফ্ল্যাট, যতদূর এখনো পর্যন্ত আমার কাছে ইনফরমেশন আছে বৃষ্টির কাকার ফ্ল্যাট, কাকা কেমন কাকা কি বৃত্তান্ত জানি না, যে আর কি রেন্টে দিয়েছে সে নাকি বলেছে তোমরা মিথ্যা কথা বলো আর তোমরা বলো না এই ফ্ল্যাটটা রেন্টে তোমাদেরকে দিয়েছি, কারণ সে নাকি আশেপাশের কাউকে আর রেন্টে দেয় না। অথচ তার শিফটিংয়ের ভিডিও, ফ্ল্যাটে থাকা সমস্ত ডিটেলস দেখাচ্ছে। যে কোনো কিছুকে হাইড করতে চাইবে সে সবটাই হাইড করবে, তার সবটাকেই হাইড করতে হবে, সব ওপেন রাখছি, ওই যে ঠিক রোগের মতো 99% দেখাচ্ছি, 1% আটকে রাখছি। তোমাদের কি মনে হচ্ছে না অনেক রহস্যের মধ্যে দানা বেঁধে আছে? আবার কেউ বলে, কেউ আমার কমেন্টসও করেছিল তোমাকে খুব ভালো ভাবতাম, ভালো ভেবে তোমার পাশে ছিলাম, যেহেতু বৃষ্টিকে নিয়ে কয়েকটা পয়েন্টস তুলে ধরেছিলাম, আজ থেকে আর তোমার ভিডিও দেখবো না। আবার সেই অনেক ক্রিয়েটারের কাছে গিয়ে আমি দেখলাম একই কমেন্টস, অনেক রকম অনেক তর্ক বিতর্ক দিয়ে কমেন্টস করছে, বৃষ্টির হয়ে কথা বলছে। মানে হিসাব মতো আমি বলতে চাই অনেক কিছু, আর বললাম না, যেহেতু মেয়েটা অসুস্থ, কোথাও গিয়ে তো অসুস্থ, তাই আমরা চাই মেয়েটা সুস্থ হোক। যতক্ষণ পর্যন্ত তাকে আমার অসুস্থ মনে হয়েছে, শুধু পজিটিভ ভিডিও করেছি, সবার কাছে স্প্রেড করতে চেয়েছি। যেখানে আমি এসে দেখলাম, যখনই দেখলাম এর মধ্যে ধান্দাবাজি অনেক কিছু আছে, পয়েন্টস তোমাদের সামনে দিয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানিও, আবার আসবো, আজকে আসতেই হবে আরেকটা ভিডিও নিয়ে, বৃষ্টি নয় তো আসতেই হবে, আমাকে আসতেই হবে, কালকে চেয়েও আমি আসতে পারিনি। সাথে থেকো তোমরা, সবসময় আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টস